সবাইকে স্বাগত। আমরা আমাদের সংবিধানের যে ধারাবাহিক আলোচনা সেটা সামনে আগায় যাচ্ছে। সো আমরা আজকে মূলত হচ্ছে আরও 4-5টা অনুচ্ছেদ সম্পর্কে জানার চেষ্টা করব। তো তার মধ্যে আমরা প্রথম যে অনুচ্ছেদটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মালিকানা নীতি। এটা হচ্ছে 13 নম্বর অনুচ্ছেদ, মালিকানার নীতি। তো মালিকানার নীতি বলতে আসলে এখানে আমরা 3 ধরনের মালিকানার নীতি সম্পর্কে জানবো। যেহেতু একটা অনুচ্ছেদে 3 ধরনের মালিকানা নীতি আছে, তো সেই জন্য এটা 1 আর 3 মানে 13 নাম্বার অনুচ্ছেদে মালিকানার নীতি আছে। তাহলে আমি আবার কি বললাম, একটা অনুচ্ছেদে 3টা মালিকানার নীতি আছে, এই জন্য 1 আর 3 মিলায়ে আমরা বলতেছি 13 নাম্বার হচ্ছে মালিকানার নীতি। এখন 3টা যে হচ্ছে নীতি আছে মালিকানার, সেই 3টা নীতি আসলে কি কি আছে? প্রথমে বলা আছে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানার কথা। রাষ্ট্রীয় মালিকানার কথা। তো রাষ্ট্রীয় মালিকানার কথা বলা আছে। দ্বিতীয়তে যেটা বলা আছে সেটা হচ্ছে সমবায় মালিকানা। সেটা হচ্ছে সমবায় মালিকানা। তৃতীয় যেটা আছে, তৃতীয়টা হচ্ছে ব্যক্তিগত মালিকানা। তো এই 3টা হচ্ছে মালিকানার মূলনীতি সম্পর্কে মূলত বর্ণনা আছে। এখানে কিন্তু আমরা বুঝতেছি যে ব্যক্তিগত মালিকানা সম্পর্কে কত নাম্বার অনুচ্ছেদে আছে, আপনি বলবেন কিন্তু 13 নাম্বার অনুচ্ছেদে আছে। সমবায় মালিকানা সম্পর্কে আমরা জানি যে মানে আইনের দ্বারা মানে তো সমবায় করে অনেকগুলো সদস্য মিলে হচ্ছে যে মালিকানা, সেটা রাষ্ট্রীয় মালিকানা মানে রাষ্ট্রের অধীনে যে মালিকানা। সো এগুলো আমরা মোটামুটি মনে হয় বুঝি, এটা নিয়ে সমস্যা নাই। আমি আবারও বলতেছি, একটা অনুচ্ছেদের মধ্যে আমি 3 ধরনের মালিকানা নিয়ে আলোচনা করতেছি, তার মানে এটা হচ্ছে মালিকানার নীতি 13 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, তারপরে হচ্ছে 14। 14 মূলত হচ্ছে কৃষক ও শ্রমিকের মুক্তি। তো কৃষক ফ্যামিলিতে যেটা হয় সেটা একজনের কিন্তু কি তার পুরো ফ্যামিলিকে চালানো লাগে, তাই না? ব্যাপারটা এরকম টাইপের হয় যে একজন পুরো ফ্যামিলিকে চালাচ্ছে। তো আমাদের বাংলাদেশের যদি হিসাব করি, আমাদের পরিবার প্রতি জেনারেলি 4 জন থাকে। সো 14 1 4 একজন পুরো ফ্যামিলি 4জনকেই চালাচ্ছে। 14 নম্বরে কারা কারা চালাচ্ছে সেটা হচ্ছে কৃষক চালাচ্ছে আর শ্রমিক চালাচ্ছে। তো তাদের মুক্তির যে কথা, তাদের মুক্তির কথা মূলত হচ্ছে আলোচনা করা হয়েছে 14 নাম্বার অনুচ্ছেদে। তো আমরা আবার একটু বলার চেষ্টা করি। জেনারেলি বাংলাদেশে হচ্ছে একটা পরিবারে 4জন থাকে এবং ওই পরিবারে কৃষি প্রধান বা এরকম শ্রমিক থাকে। তো তার মানে হচ্ছে তাদের হচ্ছে যে মুক্তির কথা সেটা আলোচনা করা হয়েছে মূলত হচ্ছে 14 নম্বর অনুচ্ছেদে। এবং 14 নম্বর অনুচ্ছেদ সম্পর্কে যদি আমি আরও কিছু বলি, এখানে মূলত হচ্ছে কিন্তু এই কৃষক শ্রমিক বলতে আসলে অনগ্রসর অনগ্রসর যে মানুষ আছে তাদের যে শোষণ হইতে মুক্তি, ঠিক আছে, এইটা মূলত হচ্ছে বলা হয়েছে অনগ্রসর মানুষের শোষণ থেকে মুক্তি। এইটা যেন তারা যদি কোনোভাবে সুবিধা বঞ্চিত না হয়, এই জিনিসটা রাষ্ট্র হচ্ছে কি করবে, এই জিনিসটা রাষ্ট্রের মূল নীতি হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ পুরো সংবিধানের মধ্যে। এই অনুচ্ছেদটা আপনাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ। সেটা হচ্ছে কি মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। এখন মৌলিক প্রয়োজন বলতে এখানে হচ্ছে মূলত অনেকগুলার কথা বলা আছে। 15 কতে মূলত যে মৌলিক প্রয়োজন উপকরণগুলোর কথা বলা আছে সেটা হচ্ছে অন্ন, আমরা যেগুলোকে জানি আসলে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা। চিকিৎসা এইগুলা কিন্তু সরকার একদম পুরো বাধ্যতামূলক এগুলো করতে হবে তেমন না। এখানে যেটা বলা আছে যে হচ্ছে যাতে নাগরিকগণের নিম্নলিখিত বিষয়সমূহ হচ্ছে কি করা নিশ্চিত করা যায়, সেটা হচ্ছে চেষ্টা করতে হবে।
সো এইটা মূলত বলা আছে। খতে বলা আছে হচ্ছে কর্মের অধিকার। সো আমাদের অবশ্যই যাতে বেকারত্ব না থাকে সেটার জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা মূলত কিন্তু বেকারদের জন্য, যারা বেকার আছে তাদের জন্য কর্মের অধিকার বা বেকারত্ব যাতে দূর হয় সেটা নিয়ে মূলত যে মৌলিক প্রয়োজন আমাদের, সেই মৌলিক প্রয়োজনটা মূলত হচ্ছে কি 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপরে হচ্ছে যুক্তিসঙ্গত বিশ্রামের কথা বলা আছে, বা বিনোদন, এক কথা আমি যদি বলি বিনোদন বিশ্রাম, এগুলা হচ্ছে কি অবশ্যই বিনোদন বিশ্রাম অবকাশ এগুলার অধিকার হচ্ছে দিতে হবে। এটাও কিন্তু মৌলিক প্রয়োজন আমাদের, অবশ্যই বিনোদন থাকতে হয়, তাই না? এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তার অধিকার, এটাও হচ্ছে দিতে হবে। সামাজিক নিরাপত্তা বলতে বেকারত্ব, ব্যাধি, পঙ্গুত্বজনিত বা বিধবা, মাতৃপিতাহীন, বার্ধক্যজনিত এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাদেরও হচ্ছে কি অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়া হবে। তার মানে যে আমাদের কিছু ভাতা দেওয়া হয় আপনারা জানেন, সেই ভাতা কিন্তু মূলত সামাজিক নিরাপত্তা অধিকারের এই যে অংশটা এর মধ্যে কিন্তু আসে, এর থেকেই দেওয়া হয় নিরাপত্তার অধিকার। এইখানে মূলত হচ্ছে ওই ভাতা বা যত ধরনের যা ভাতা টাইপের যা আছে, ঠিক আছে, এটা মূলত ভাতা বলা হয়, আমরা ভাতা বলতে পারি। ভাতা বলতে আপনারা যেগুলো বুঝতেছেন যে পঙ্গুত্ব ভাতা দেওয়া হয় বাংলাদেশে, তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে বার্ধক্যজনিত বা মানে বয়স্ক ভাতা দেওয়া হয়, তারপরে হচ্ছে কি বিধবা ভাতা দেওয়া হয়। সো এই ভাতাগুলো মূলত হচ্ছে কিন্তু সামাজিক নিরাপত্তা অধিকারের মধ্যে হচ্ছে আসবে। তাহলে আমরা 15 নম্বরের অনুচ্ছেদে বুঝলাম যে এটা হচ্ছে মৌলিক প্রয়োজনের অধিকার। তো আমরা মনে রাখতে পারি 15তে দেখেন প আর প্রয়োজনে প, সো 15 থেকে প্রয়োজন। সেইভাবে আমরা মনে রাখতে পারি মৌলিক প্রয়োজন যেটা, সেটা কিন্তু 15 নম্বর অনুচ্ছেদে আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা জানবো হচ্ছে 16 নম্বর অনুচ্ছেদ। তাহলে 16 নম্বর অনুচ্ছেদ, আমাদের এদিকে হচ্ছে 16 গ্রাম বলে একটা গ্রাম আছে, সো আপনারা ওইখান থেকে মনে রাখতে পারেন, ঠিক আছে? যেটা আমি মনে রাখি যে গ্রামীণ উন্নয়ন, এটা 16টা গ্রাম আছে, সেই 16টা গ্রামের উন্নয়ন করতে হবে। তাহলে হচ্ছে কি গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, এটা মূলত হচ্ছে 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তো 16 নম্বর অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব এগুলোর কথা বলা আছে। এখানে মূলত সংস্কৃতিগতভাবে বলেন বা আপনি মানে এইটার আসল ব্যাপারটা হচ্ছে কি, যেমন ধরেন আগে যখন পাকিস্তান ছিল, তখন পাকিস্তান তো আমরাও, পূর্ব পাকিস্তান হোক আর পশ্চিম পাকিস্তান হোক, যাই হোক, যে যেখানেই থাকুক না কেন, আমরা তো পাকিস্তানের অংশ। কিন্তু আমাদের কি হচ্ছিলাম যে পূর্ব পাকিস্তান পুরো অনগ্রসর থেকে যাচ্ছে। সো গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবে মূলত এটা বলা হয়েছে যে কোনো অনগ্রসর অঞ্চল রাখা যাবে না, এরকম টাইপের, ঠিক আছে? নগর এবং গ্রাম অঞ্চলের ভেতরে একটা বৈষম্য যেটা, সেটাকে দূর করার চেষ্টা করতে হবে, সেটা দূর করার উদ্দেশ্যে মূলত কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে মূলত হচ্ছে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, জনস্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলকে কি করতে হবে, মানে রূপান্তর সাধন করতে হবে, ঠিক আছে? মানে গ্রামীণ অঞ্চলগুলোকে হচ্ছে মানে গ্রাম আর নগর এদের মধ্যে হচ্ছে সমতা আনতে হবে। এইটাই মূলত হচ্ছে সমতাটা যেটা আনতে হবে, এইটাই মূলত হচ্ছে আমাদের গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের মেন কথাবার্তা, ঠিক আছে? এছাড়াও কৃষি বিপ্লবের মধ্যে কৃষি খাতগুলোতে উন্নয়নের জন্য, কৃষি বিপ্লবের যাতে বিকাশ হয়, তো সেটার জন্য কাজ করতে হবে, আমাদের কুটির শিল্প নিয়ে কাজ করতে হবে। তো এই জিনিসগুলো মূলত বলা আছে এইখানে। মূলত আপনারা একটু মনে রাখবেন, এখানে কিছু টার্ম অনেক সময় আসে, যেমন ধরেন বিদ্যুৎ রিলেটেড কোনো এক জায়গায় পরীক্ষা হচ্ছে, সো এখানে আসতে পারে যে বৈদ্যুতিকরণ, মানে গ্রামীণ যে বৈদ্যুতিকরণের ব্যবস্থা করা হয়, এটাও সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে। তো এখানে কিন্তু এই টার্মগুলো হচ্ছে দরকার। তো এখানে কিন্তু হচ্ছে বৈদ্যুতিকরণ মানে বৈদ্যুতিকরণ, তারপরে হচ্ছে কুটির শিল্প, গ্রামীণ শিক্ষা, এই জিনিসগুলোর কথা কিন্তু উল্লেখ আছে। সো এইটা ইম্পর্টেন্ট। কুটির শিল্প বলতে পারে যে কুটির শিল্প নিয়ে কোথায় আছে, বা বিদ্যুৎ যেটা আমাদের গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, এটা কোন নাম্বার হচ্ছে অনুচ্ছেদের মধ্যে আছে। সো এটা কিন্তু হচ্ছে আমাদের 16 নম্বর অনুচ্ছেদে আছে। এরপরে আমরা মনে রাখবো যে হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। দেখেন শিক্ষাতেও 17তেও তাহলে আমরা মনে রাখবো 17 নাম্বারে হচ্ছে শিক্ষা নিয়ে বলা আছে।
সো বাধ্যতামূলক একটা শিক্ষা হচ্ছে আমাকে কি করতে হবে, অবশ্যই নিশ্চিত করতে হবে। না হলে কি হবে না, আমাদের দেশের মূলত সার্বজনীন বা গণমুখী শিক্ষা যদি না থাকে, তাহলে মূলত শিক্ষার যে উন্নয়ন সেটা কিন্তু সম্ভব না। তো এইখানে মূলত হচ্ছে যেটা হয় যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় কিন্তু 1990 সালে একটা আইনের মাধ্যমে, এটা একটু মনে রাখেন। 1990 সালের একটা আইনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে হচ্ছে বাধ্যতামূলক করা হয়। এবং বাধ্যতামূলক করা হইলেও মূলত তখনই আলটিমেটলি যে এটা হইছে এরকম না। পরবর্তীতে হচ্ছে দেশের 6টা থানায় হচ্ছে 1992 সালে হচ্ছে চালু হয় এটা। 6টা থানায় এই কার্যক্রম চালু হয় এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে আমরা মনে রাখবো যে 1993 সালের 1 জানুয়ারি থেকে পুরো দেশে মূলত হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, বাধ্যতামূলক যে প্রাথমিক শিক্ষা, সেই প্রাথমিক শিক্ষা কিন্তু হচ্ছে কি করা হয়, প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। এটা হচ্ছে বাধ্যতামূলক যে প্রাথমিক শিক্ষা, সেটা কিন্তু হচ্ছে চালু করা হয় বা হচ্ছে প্রবর্তন করা হয় মূলত পুরো দেশে। সেটা হচ্ছে কবে থেকে, 93 সালের হচ্ছে 1 জানুয়ারি থেকে। তো এই ইনফরমেশানগুলো আমরা জেনে রাখতে পারি। এটা মোটামুটি আপনাদের জন্য হতে পারে যে ইম্পর্ট্যান্ট, কিন্তু এইটাই মূলত হচ্ছে ব্যাপার ছিল আজকে। তো আমরা যদি আজকে জিনিসগুলো নিয়ে আবার একটু আলোচনা করি, আমরা হচ্ছে 13 নম্বর অনুচ্ছেদে পড়ছি হচ্ছে মূলনীতির মালিকানার নীতিগুলা। আমরা হচ্ছে 14তে পড়ছি, আমি বললাম যে 14তে আমরা জানি একজন মানুষ 4জন মানুষকে করে এবং সে কৃষিকাজ করে সংসার চালায়। সো কৃষক ও শ্রমিকের মুক্তি সম্পর্কে বলা আছে। 15তে পথে প্রয়োজন, প্রতে 15, তো 15তে হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করার কথা বলা আছে। 16তে আমি বলছিলাম যে 16টা গ্রাম আছে, তাদের উন্নয়ন করতে হবে। তো 16তে হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17তে হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, তার মানে শিক্ষাতে 17তে এখান থেকে আমরা মনে রাখবো 17 নাম্বার অনুচ্ছেদে বলা আছে হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার কথা। আচ্ছা, আমরা মোটামুটি আজকে 17 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত পড়লাম। আমরা এর পরবর্তী অনুচ্ছেদগুলোও এইভাবে পড়ার চেষ্টা করব। আপনারা সবাই হচ্ছে সাথে থাকবেন, আর সবাই ইউটিউবে আমাদের এই যে উদ্যোগটা, সেটার হচ্ছে অ্যাওয়ার্ড হিসাবে আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন, সেখানে আপনারা ফলো করতে পারেন ফেসবুক পেজটা। আর এছাড়া হচ্ছে সবাই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হচ্ছে বা আর কী কী জিনিস হইলে ভালো হইতো বা প্রয়োজন আছে। আমরা অবশ্যই চেষ্টা করবো সেগুলো নিয়ে আসার। ধন্যবাদ।